লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে শিকদারের হাতে লাগে। রক্ষী বাহিনী সদর দপ্তরেই সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় শেখ কামাল। সিরাজ শিকদার হত্যা মামলায় রাজ্জাক, তোফায়েল এবং নাসিম সহ 7 জন অভিযুক্ত। শেখ মুজিবের হুকুমে সর্বহারা পার্টির প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে অকথ্য নির্যাতনের পর বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। এই হত্যা প্রসঙ্গে দৈনিক সংগ্রামে 5 জুন 1992 সালে যে প্রতিবেদন ছাপা হয় তা থেকে শুধু তার হত্যা সম্পর্কে অনেক কিছু জানা যাবে তাই নয়, শেখ মুজিব সরকারের অধীনে তৎকালীন সার্বিক অবস্থা এবং সেই প্রেক্ষাপটে সর্বহারা পার্টির কার্যক্রম সম্পর্কে অনেক তথ্য জানা যাবে। রাজ্জাক, তোফায়েল, নাসিম সহ 7 জন আসামি সিরাজ শিকদার হত্যা মামলা দায়ের। স্টাফ রিপোর্টার। পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা জনাব শিকদারকে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল ও মোহাম্মদ নাসিম সহ 7 জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিরাজ শিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন 1 সাবেক পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমদ, 2 আব্দুর রাজ্জাক এমপি, 3 তোফায়েল আহমেদ এমপি, 4 সাবেক আইজি পুলিশ চৌধুরী, 5 সাবেক রক্ষী বাহিনীর মহাপরিচালক বর্তমান সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত কর্নেল অবসরপ্রাপ্ত নুরুজ্জামান, 7 মোহাম্মদ নাসিম এমপি গং। আসামিদের বিরুদ্ধে 302 ও 109 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়, প্রগতিশীল প্রকৌশলী নিহত সিরাজ শিকদার ছিলেন একজন আজাদি পাগল, মুক্তি বিবেকের অধিকারী ও স্বাধীন চেতা বীর মুক্তিযোদ্ধা। তিনি তার জীবদ্দশায় নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে প্রথমে শ্রমিক সংগঠন, মুক্তিযুদ্ধ পরিচালনা এবং পরবর্তীতে পূর্ব বাংলা সর্বহারা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করে কাজ করতে থাকেন। সিরাজ শিকদারের নেতৃত্বের প্রতি জনসমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় তৎকালীন সরকার প্রধান মরহুম শেখ মুজিবুর রহমান ঈর্ষান্বিত হয়ে জনসমর্থন হারানোর কারণে ক্ষমতাচ্যুতির ভয়ে ভীত হয়ে সর্বহারা পার্টির কর্মীদের ওপর দমন নীতি চালাতে থাকেন। এমনকি পার্টি প্রধান সিরাজ শিকদারকে হত্যার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকেন। আর্জিতে বলা হয়, আসামিরা মরহুম শেখ মুজিবের সহচর ও অধীনস্থ কর্মী থেকে শেখ মুজিবের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও গোপন সলা পরামর্শে অংশগ্রহণ করতেন এবং 1 থেকে 6 নম্বর আসামি তৎকালীন সময়ে সরকারের উচ্চ পদে থেকে অন্যান্য ঘনিষ্ঠ সহচরদের সাথে শেখ মুজিবের সিরাজ শিকদার হত্যার নীল নকশায় অংশগ্রহণ করেন। তারা এ লক্ষ্যে সর্বহারা পার্টির বিভিন্ন কর্মীকে গুম, হত্যা, নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানি করতে থাকেন। সিরাজ শিকদারকে গ্রেপ্তার ও হত্যার বিবরণ দিয়ে আর্জিতে বলা হয়, মরহুম শেখ মুজিব ও উল্লেখিত আসামিরা তাদের অন্য সহযোগীদের সহচর্যে সর্বহারা পার্টির মধ্যে সরকারের চর নিয়োগ করেন। এদের মধ্যে এ চৌধুরীর একজন নিকটাত্মীয়কেও চর হিসেবে নিয়োগ করা হয়। এভাবে 1975 সালের 1 জানুয়ারি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে অন্য একজন সহ সিরাজ শিকদারকে গ্রেপ্তার করে ওই দিনেই বিমানে করে ঢাকায় আনা হয়। ঢাকার পুরাতন বিমানবন্দরে নামিয়ে বিশেষ গাড়িতে করে বন্দীদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মালিবাগস্থ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সিরাজ শিকদারকে আলাদা করে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। 2 জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর বিশেষ স্কোয়াডে অনুগত সদস্যরা বঙ্গভবনে মরহুম শেখ মুজিবের কাছে সিরাজ শিকদারকে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায়। সেখানে শেখ মুজিব, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী সহ আসামিরা, শেখ মুজিবের পুত্র মরহুম শেখ কামাল এবং ভাগ্নে মরহুম শেখ মনি উপস্থিত ছিলেন। আর্জিতে আরও বলা হয়, প্রথম দর্শনেই শেখ মুজিব সিরাজ শিকদারকে গালিগালাজ শুরু করেন। সিরাজের প্রতিবাদ করলে মুজিব সহ উপস্থিত সকলে তার উপর ঝাঁপিয়ে পড়েন। সিরাজ সে অবস্থায়ও শেখ মুজিবের পুত্র কর্তৃক সাধিত ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম, ভারতীয় সেবা দাসত্ব না করার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শেখ মুজিবের কাছে দাবি জানালে শেখ মুজিব আরও উত্তেজিত হয়ে ওঠেন। সে সময় 1 নম্বর আসামি মাহবুব উদ্দিন তার রিভলভার বার্ট দিয়ে
মাথায় আঘাত করলে সিরাজ শিকদার মাটিতে লুটিয়ে পড়েন। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে শিকদারের হাতে লাগে। ওই সময় সকল আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিল ঘুষি লাথি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর শেখ মুজিব, মনসুর আলী এবং 2 থেকে 7 নম্বর আসামি সিরাজ শিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং 1 নম্বর আসামিকে নির্দেশ দেন। 1 নম্বর আসামি মাহবুব উদ্দিন আহমদ আসামিদের সাথে বন্দি সিরাজ শিকদারকে শেরে বাংলা নগর রক্ষী বাহিনী সদর দপ্তরে নিয়ে যায়। তার ওপর আরও নির্যাতন চালানো হয়। অবশেষে 2 জানুয়ারি আসামিদের উপস্থিতিতে রাত 11টার দিকে রক্ষী বাহিনী সদর দপ্তরেই সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। পরে 1 নম্বর আসামির সাথে বিশেষ স্কোয়াডের সদস্যগণ পূর্ব পরিকল্পনা মতো বন্দি অবস্থায় নিহত সিরাজ শিকদারের লাশ সাভারের তালবাগ এলাকা হয়ে সাভার থানায় নিয়ে যায় এবং সাভার থানা পুলিশ পরের দিন ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। কিন্তু সরকারি ঘোষণায় বলা হয়, বন্দি অবস্থা থেকে পালিয়ে যাবার চেষ্টা করায় পুলিশ এনকাউন্টারে সিরাজ শিকদার নিহত হন। আরজিতে উল্লেখ করা হয়, সিরাজ শিকদারকে হত্যার পর তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় কোথায় আজ সিরাজ শিকদার এই দম্ভক্তি উচ্চারণের মাধ্যমে তার জিঘাংসার বহিঃপ্রকাশ ঘটান। বিলম্বে মামলা দায়ের করার কারণ সম্পর্কে বলা হয়, ঘটনার সাথে সাথে সিরাজের পিতা মরহুম আব্দুর রাজ্জাক মামলা দায়ের করতে যান, কিন্তু তৎকালীন স্বৈরাচারী শাসন ও রক্ষী বাহিনীর সন্ত্রাসের ভয়ে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। শাসকদের সন্ত্রাসের মুখে মোকদ্দমা দায়ের করা যায়নি। দেশে অস্থির অগণতান্ত্রিক একনায়কতন্ত্রী পরিবেশের কারণে আইন শৃঙ্খলার অস্বাভাবিক অবনতি, ক্ষমতায় থাকা একনায়কত্ব ফাঁসিবাদী দলের ক্ষমতার দাপটে ভয়ভীতি ও সন্ত্রাস ভয়ে দীর্ঘ 17 বছর এই বীর মুক্তিযোদ্ধা জননেতার বিচার নীরবে কেটে ফিরেছে। ওই অবস্থায় মরহুমের পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে এজাহার ও মামলা দায়েরের ক্ষুদ্রতম সাহসও কারো ছিল না এবং এখনও নেই। বাদী নিজে সিরাজ শিকদারের আদর্শের এক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে এই আর্জি পেশ করেছে। এই আর্জির প্রেক্ষিতে ঢাকা মুখ্যনগরের হাকিম দরখাস্তখানা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ জারি করেন। বাদী পক্ষে মামলা পেশ করেন অ্যাডভোকেট ফরমান উল্লাহ খান। তাকে সহায়তা করেন জনাব মোহাম্মদ আলফাজ হুসাইন। এভাবে চরম নিষ্ঠুরতায় পার্টি নেতা সিরাজ শিকদারের হত্যার পর অন্তর্দ্বন্দ্ব ও নেতৃত্বের কোন্দলের ফলে এবং সরকারি নিষ্পেষণে সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে। পার্টিতে ভাঙন দেখা দেয়। জাতীয় পরিসরে পার্টির প্রভাব ও কর্মকাণ্ড এবং শক্তি ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যমহীন হয়ে নিস্তেজ হয়ে পড়েন। ফলে জনগণও হতাশ হয়ে সন্দিহান হয়ে ওঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে। এভাবেই সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে থাকা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরশাসনের আগ্রাসী জিঘাংসতায়। শেখ কামাল প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র ব্যাংক ডাকাতির চেষ্টা করে। 1973 সালের শেষের দিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটে, নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবস্থা। সেই সময় ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় শেখ কামাল। 1976 সালের শেষ নাগাদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। দেশে বিশৃঙ্খলা সরকারের হাতের বাইরে চলে যায়। প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত লোকজনের বিরুদ্ধে দুর্নীতির কেচ্ছা কাহিনী তখন প্রায় প্রতিদিনের খবরাখবরে কাগজে ছাপা হচ্ছিল। জনগণ খোলা দুর্নীতি ও লুটপাটের বিরোধিতা করছিল। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবন সামগ্রী সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন মেটাতে জনগণ তখন নাবিশ্বাস অবস্থা। এ অবস্থায় সরকার 63 কোটি টাকার নোট ছাপিয়ে বাজারে ছাড়ল। এতে মুদ্রাস্ফীতি বেড়ে গেল। ওই নৈরাজ্যিক সময়ে এক লোমহর্ষক ব্যাংক ডাকাতি সংগঠিত হয় রাজধানী ঢাকায়। প্রকাশ্য দিবালোকে পুলিশে ধাওয়া করে ডাকাতদের। ধাওয়াকালে দুপক্ষের গুলি বিনিময় হয়। 6 জন ডাকাত ধরা পড়ে। এই 6 জনের একজন ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। শেখ কামাল সহ কয়েকজন দুষ্কৃতিকারী আহত হয় পুলিশের গুলিতে। কিন্তু পুলিশের বিবৃতিতে পরে বলা হয়, দুষ্কৃতিকারীদের ধাওয়াকালে দুর্ঘটনাক্রমে শেখ কামাল ও তার সঙ্গীরা পুলিশের গুলিতে আহত হন। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।